অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই আহ, এই করোনাকালীন পরিস্থিতিতে বাসায় থেকেও নিয়মিত পড়ালেখার সাথে, বইয়ের সাথে সম্পর্কিত আছো এবং তোমাদের অনলাইন ক্লাসে যে সমস্ত বিষয় পড়ানো হচ্ছে সেগুলো কম বেশি তোমরা বাসায় পড়ছো, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা পড়ছি। অর্থনীতি প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস শেষ করেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। এই অর্থনৈতিক ব্যবস্থা এবং এর প্রকারভেদ থেকে আজকের এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা যে বিষয়গুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি, বা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ জানতে পারবো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। এবার আসি শুরুতেই অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আমাদেরকে প্রথমে জানতে হবে অর্থনৈতিক ব্যবস্থা কি। যে সকল রীতিনীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইনগত বিধিবিধানের আওতায় উপকরণ সমূহের ব্যবহার, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। যে সকল রীতিনীতি অর্থাৎ প্রতিটি দেশে বা প্রতিটি সমাজে কিছু রীতিনীতি বা প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, কিছু আইনগত বিধিবিধান রয়েছে, এইগুলো এই বিধিবিধানের আওতায় ওই দেশের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এই সমস্ত কার্যাবলী সম্পাদিত হয়। এদের সমষ্টি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি আরেকটু সহজ করে বলার চেষ্টা করি বা এক্সাম্পল হিসেবে যদি দেখি, আমাদের দেশে বিভিন্ন রীতিনীতি বা আইন কানুন আছে। আমাদের দেশে যখন কেউ জমি কেনে, রেজিস্ট্রি অফিসে দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করতে হয়। এটা আমাদের একটা আইন কানুন, আইন এরকম আমাদের দেশে যে জমি তার নামে লিপিবদ্ধ করতে হবে এবং এর জন্য একটা প্রতিষ্ঠান আছে, রেজিস্ট্রি অফিস। এইভাবে আমাদের দেশে আরো অনেকগুলো এরকম অনেক অফিস আছে বা অনেক আইন কানুন রয়েছে, যেগুলোর দ্বারা তার উৎপাদন, বিনিময় এবং বন্টন ও ভোগ কার্যক্রম পরিচালিত হয়। একটা লোক বা একজন ব্যক্তি উৎপাদনকারী কি উৎপাদন করবে তার আইনের দ্বারা উৎপাদিত, এটা নির্ধারিত হয়ে থাকে। আমাদের দেশে উৎপাদন বা উদ্যোগের ক্ষেত্রে অনেক স্বাধীনতা রয়েছে, অনেক ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, এটা আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। যেমন ইচ্ছা করলেই একজন কোনো আবাসিক এলাকায় বিশেষ ধরনের কোনো কারখানা স্থাপন করার অনুমতি সরকার দেয় না, এটা আইনের দ্বারা সীমাবদ্ধ। একইভাবে আমাদের দেশে যে বাজার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এটাও আইনের দ্বারা সীমাবদ্ধ আছে। একইভাবে যদি কেউ কোনো উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয় তাহলে তার বন্টন কিরকম হবে সেটাও লিপিবদ্ধ থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই যে যে চারটা কার্যক্রম আমরা গত ক্লাসে পড়েছিলাম, অর্থনীতির চারটা কার্যক্রম রয়েছে, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ। এই চারটা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই কারণে আমরা বলে থাকি যে সকল রীতিনীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইনগত বিধিবিধানের আওতায় উপকরণ সমূহের ব্যবহার, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে, যেটাকে আমরা বলে থাকি ইকোনমিক সিস্টেম। এখন আমরা আসি অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ চার প্রকার। বিশ্বে মোট 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম রয়েছে। এটা খেয়াল রাখতে হবে, অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। অর্থনৈতিক ব্যবস্থা কয় প্রকার? 4 প্রকার। প্রথমে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একই নামে একই বিষয় দুই নামে পরিচিত হয়ে থাকে। একটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নাম্বার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। একটা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, একটা মিশ্র অর্থ ব্যবস্থা, একটা ইসলামী অর্থ ব্যবস্থা। বিশ্বে এই 4 ধরনের অর্থ ব্যবস্থা বিরাজমান। গণতান্ত্রিক বা পুঁজিবাদী, ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এটাকে সোসিয়ালিজম বা কমান্ড ইকোনমি বলা হয়। একটা মিশ্র অর্থ ব্যবস্থা বা মিক্সড ইকোনমি। অ্যানাদার ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক ইকোনমিক সিস্টেম। তো এই 4 ধরনের অর্থ ব্যবস্থা বিশ্বে বিরাজ করছে।
এই 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আমরা আজকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং সংজ্ঞাগুলো বোঝার চেষ্টা করব। নিচের ছবিগুলো লক্ষ্য করি। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা ছবি, কিছু লোক মনে হচ্ছে কোনো বিজয়ের পরে হই হুল্লোড় করছে। একটা বড় একটা ভবনের উপরে কিছু চারপাশে কিছু লোক, উপরে একজন, এই জায়গায় কিছু মিছিল, বিজয় মিছিলের মতো দেখা যাচ্ছে। এরপর যদি আমরা লক্ষ্য করি, এই জায়গায় একজন লোক তাতে কাজ করছে, পাশে একটা বৃহৎ শিল্প গড়ে উঠেছে। এই জায়গায় কিছু লোক মেশিনপত্র বা কলকবজা ব্যবহার করছে। অর্থাৎ এই জায়গায় দেখা যাচ্ছে তাঁত শিল্পের পরিবর্তে এই জায়গায় বড় আকারে মেশিনারিজের মাধ্যমে তাঁত শিল্প স্থাপনের চেষ্টা করা হয়েছে। এই জায়গায় বড় একটা শিল্প দেখা যাচ্ছে, অনেক ধোঁয়া উঠছে। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের দেশে না, পুরা বিশ্বে ক্ষুদ্র শিল্পের পরিবর্তে হস্তচালিত শিল্পের পরিবর্তে একটা পর্যায়ে মেশিনারিজ বা বৃহৎ আকারের উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। আর এই হস্তচালিত শিল্পের পরিবর্তে এই যে বৃহৎ আকার শিল্প প্রতিষ্ঠিত হলো, এর মাধ্যমে আসলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বিকাশ লাভ করে। এখন আমরা এই যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিকাশ লাভ করে, যার একটা পরিশীলিত, যার রূপটা হয় এরকম যে বড় বড় শহর গড়ে ওঠে, বড় বড় উঁচু ভবন গড়ে ওঠে, এভাবে নগরায়ন হতে থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিকাশের সাথে সাথে। তো এখন আমরা দেখি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিভাবে এই সমাজে আসে, বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যদি আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে এবং দাম প্রক্রিয়ার মাধ্যমে সকল অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এই জায়গায় মূল কথা হচ্ছে যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকবে, অর্থাৎ ব্যক্তির নামে জমি রেজিস্ট্রি হবে, ব্যক্তি ইচ্ছামতো যে কোনো দ্রব্য উৎপাদন করতে হবে, ব্যক্তি তার উৎপাদিত দ্রব্য বাজার দাম অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী দাম প্রক্রিয়ার মাধ্যমে, দাম নির্ধারণ বাজার প্রক্রিয়ার মাধ্যমে তার দ্রব্য বিক্রয় করতে পারবে। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক ইকোনমির বৈশিষ্ট্য, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোর আলোকেই আমরা সংজ্ঞা নির্ধারণ করে থাকি। যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে এবং দাম প্রক্রিয়ার মাধ্যমে সকল অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয়। বর্তমান অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রভাব খুব বেশি থাকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে বা অন্যান্য দেশে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, দাম প্রক্রিয়া বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। এই কারণে এই অর্থব্যবস্থায় প্রভাব সবচেয়ে বর্তমান অর্থব্যবস্থায় বেশি। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিভাবে আছে? এই অর্থব্যবস্থা শুরু হয় 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক বিপ্লব শুরু হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই অর্থব্যবস্থার একজন দৃঢ় সমর্থক ছিলেন। তাহলে আমরা কি বলবো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কোন বিপ্লবের মাধ্যমে শুরু হয়? ফরাসি বিপ্লবের মাধ্যমে শুরু হয়। ফরাসি বিপ্লব কত সালে হয়? 1789 সালে হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই অর্থব্যবস্থার একজন সমর্থক ছিলেন, এটা আমাদের অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। এবার আসি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। নাম্বার 1, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মেন বৈশিষ্ট্য সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে। সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বলতে বোঝায়, আমরা যখন একটা জমি ক্রয় করি, জমিটা একজন ব্যক্তির নামে রেজিস্ট্রি হয়, এটা রাষ্ট্রের বা অন্য কোনো সমাজ বা সংস্থার নামে রেজিস্ট্রি হয় না। সে জমি কেনে, সে এটা তার নামে রেজিস্ট্রি করে এবং এটার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের রয়েছে। যদি কেউ কোনো উদ্যোগ নিয়ে দোকান করে, শিল্প কলকারখানা করে, সে ব্যক্তিগত উদ্যোগে তার নিজের নামে পরিচালনা করতে পারে। এটা হচ্ছে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার উদাহরণ। তাহলে আমরা যদি বলি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, ভূমি, শ্রম, মূলধন এগুলোর উপর সবসময় ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় বা ব্যক্তিগত মালিকানা স্বীকৃত থাকে। নাম্বার 2, উদ্যোগের স্বাধীনতা। এই অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, যে ইচ্ছা মতো যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারে, যে কোনো উৎপাদন কার্যক্রম বা শিল্প কলকারখানা স্থাপন করতে পারে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। উদ্যোগের স্বাধীনতা হচ্ছে
যে ব্যক্তি যে কোনো সময় যে কোনো ধরনের ব্যবসা উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, এক্ষেত্রে রাষ্ট্র থেকে কোনো বাধা দেওয়া হয় না। নাম্বার 3, ভোক্তার সার্বভৌমত্ব। এই জায়গা প্রত্যেকটা ভোক্তা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ করতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করা হয়, সেটা ডিফারেন্ট কেস। ভোক্তার সার্বভৌমত্ব হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো পরিমাণ দ্রব্য যে তার সামর্থ্য অনুযায়ী ক্রয় করে ভোগ করতে পারবে। নেক্সট, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় মানে কি? অটোমেটিক। অর্থাৎ যে দাম ব্যবস্থা অটোমেটিক, কারো হস্তক্ষেপ ছাড়াই নির্ধারণ হয়, সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা যদি আরেকটা একটু পরিষ্কার করে বলি, বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষি হয়, এই দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারণ হয়, এইটাকেই বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটাকে কেন স্বয়ংক্রিয় বলছি? কারণ হচ্ছে ক্রেতা বিক্রেতা যখন দর কষাকষি করে, দামাদামি করে, তখন তাদের ভিতর অন্য কোনো পক্ষ হস্তক্ষেপ করে না। অন্য কোনো পক্ষ বলতে কি বোঝায়? সরকার। যেমন সরকার বলে দেয় না যে আজকে অমুক জিনিসের দাম এত টাকা হবে, এত টাকার বেশি বিক্রি করা যাবে না। এই ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা দামাদামি করবে এবং দামাদামি করে তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যটা বিক্রয় করবে। এটাই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যখন যে আমরা বলি যে আলুর দাম এত টাকার বেশি হবে না, এটা দিয়ে বেসিক্যালি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে ভঙ্গ করা হয়। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য না। বা আমরা পুরাপুরি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু বসবাস করি না, বা আমাদের যেহেতু পুরাপুরি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা না, এই কারণে আমাদের সরকার মাঝে মধ্যে বিভিন্ন জিনিসের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু যেটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেমন ইউএসএ বা অন্য কানাডা, এরকম যে সমস্ত পুঁজিবাদী অর্থব্যবস্থার দেশ, জার্মানি, এগুলোর ক্ষেত্রে সাধারণত দাম নির্ধারণ করে দেওয়া হয় না। তো এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এইটা বলতে আমরা বুঝি হচ্ছে যে যে দাম প্রক্রিয়ায় কারো কোনো হস্তক্ষেপ থাকে না, ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে, সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। নেক্সট, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। স্বয়ংক্রিয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম আর একটা বৈশিষ্ট্য বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে উৎপাদন হয়, যে কলকারখানা স্থাপিত হয়, এগুলো বড় আকারে হয়ে থাকে, বৃহৎ আকারে হয়ে থাকে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য, যেটা আমরা ওই প্রথমে শুরুতেই ছবির ভিতর দেখেছিলাম। একটা মহিলা তাঁত শিল্প পরিচালনা করে, তার পরিবর্তে বড় আকারের গার্মেন্ট শিল্প বা তাঁত শিল্প গড়ে উঠেছে, মেশিন নির্ভর, কলকবজা নির্ভর। শ্রম বিভাগের প্রবর্তন। উৎপাদন যখন বড় আকারে হয় তখন শ্রম বিভাগ প্রবর্তন করা সহজ হয়। এখন আমাদেরকে জানতে হবে শ্রম বিভাগ কি। শ্রম বিভাগ হচ্ছে একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করে দেওয়াকে বলা হয় শ্রম বিভাগ। একটা বড় কাজ, মনে করি একটা শার্ট বানানো হচ্ছে। একটা শার্টের ভিতরে একজন লোক কাটে, একজন লোক দেখা যায় শুধু সেলাই করে, একজন লোক শুধু বাটন লাগায়, মানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে ভাগ করে নেয়। একটা কাজ, একটা শার্ট দেখা যাচ্ছে 10 জনের হাতে যাচ্ছে পর্যায়ক্রমে। প্রথমে একজন কেটে দিল, তারপরে একজন সেলাই করে দিল, তারপরে একজন বাটন লাগাই দিল, তারপরে একজন ইস্তারি করে ওই শার্টটা রেডি করে প্যাকেটিং করে ফেলছে। এই যে একটা কাজ, একটা শার্ট বানানোর জন্য বিভিন্ন জনের কাছে যাচ্ছে, এটা হচ্ছে শ্রম বিভাগ। অর্থাৎ শ্রমকে ভাগ করা হয়, কাজকে ভাগ করে দেওয়া হয়। তাহলে শ্রম বিভাগের প্রবর্তন, এইটা বড় আকারে উৎপাদন না হলে সম্ভব হয় না। যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বৃহৎ আকারে উৎপাদন হয়, এই কারণে শ্রম বিভাগ প্রবর্তন করতে হয়। এটা ছোট আকারে হয় না। আমরা যদি একটু চিন্তা করি উদাহরণ হিসেবে, যে একটা দোকানে, একটা টেলার্সের দোকানে যদি চিন্তা করি, যে ওই টেলার্সের দোকানে সারাদিন ভরে 2টা শার্ট বানানো হয়। তো এখন 2টা শার্টের জন্য যদি আমি 10 জন লোক সেট করলাম, যে একজনের কাজ হচ্ছে শুধু ইস্তারি করা বা ওইটাকে আয়রন করতে হবে। তো আয়রন করতে গেলে সে 2টো শার্ট আয়রন করে বাকি সময় তো বসে থাকবে। এই কারণে ওই কাজ ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে একই লোক সবকিছু করে যাতে সে সারাদিন কাজ করতে পারে। তো শ্রম বিভাগ প্রবর্তন করতে হয় বৃহদাকার উৎপাদন ব্যবস্থায়, কারণ হচ্ছে তাদের কাজের উৎপাদনশীলতা বাড়ে এবং কাজের গতিও বাড়ে এবং কাজের দক্ষতা বাড়ে। একজন যে লোকটা শুধুমাত্র সারাদিন ধরে ওই বোতাম লাগায় শার্টের, তার বোতাম লাগানোর দক্ষতা তখন বাড়ে। এই কারণে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় শ্রম বিভাগ প্রবর্তন করা হয় এবং শ্রম বিভাগের মাধ্যমে উৎপাদন বা অন্যান্য শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি শ্রম বিভাগের প্রবর্তন, আমরা বলবো যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় উৎপাদন যেহেতু বড় আকারে হয়, এই কারণে শ্রম বিভাগ প্রবর্তন করা সহজ হয়। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা সমালোচনা। পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণী নামে দুটো শ্রেণীর অস্তিত্ব হয়।
কারণ এই জায়গায় সম্পদের মালিকানা থাকে কার কাছে? ব্যক্তির কাছে। যেহেতু ব্যক্তির কাছে থাকে, যে ব্যক্তির সম্পদ বেশি সে আরো বেশি সম্পদ অর্জন করে। আর যে ব্যক্তি শ্রমিক শ্রেণী, সে তার তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই, স্বাভাবিকভাবেই তাকে ওই পুঁজিপতি শ্রেণীর আন্ডারে কাজ করতে হয় বা শ্রমিক হিসেবে কাজ করতে হয়। সে চিরজীবন শ্রমিকই থাকে। এই কারণে দুটো শ্রেণীর সৃষ্টি হয়, একটা পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এবং ওই দুইটি শ্রেণীর ভিতর সবসময় একটা সংঘাত চলতে থাকে, যেটা মার্কস বলছে হচ্ছে শ্রেণী যুদ্ধ বা ক্লাস ওয়ার। তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী নামে দুইটা শ্রেণীর অস্তিত্ব হয় এবং তাদের ভিতর একটি সংঘাত চলতে থাকে। এছাড়া অন্যান্য যে বৈশিষ্ট্য আছে তার ভিতর অন্যতম হচ্ছে অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক কোনো প্রতিষ্ঠানকে বা কোনো শিল্পকে বিশেষ সুযোগ সুবিধা দেবে এ ধরনের সুযোগ নাই। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক উদ্যোক্তাই একই ধরনের সুযোগ সুবিধা পাবে। এটা হচ্ছে অবাধ প্রতিযোগিতার বৈশিষ্ট্য, অবাধ প্রতিযোগিতা। মুনাফা অর্জন, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজে অংশগ্রহণ করে সবাই যে যার মতো মুনাফা অর্জন করতে পারবে। এক্ষেত্রে সরকার বা অন্য কোনো সংস্থা থেকে তাদেরকে বিধিনিষেধ বা বিশেষ কোনো আইনের আওতায় আনবে না। মূলধন রপ্তানি, পুঁজিবাদী অর্থব্যবস্থায় এক দেশ থেকে আরেক দেশে যে মূলধন বিনিয়োগ করতে পারবে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ থাকবে না। অর্থাৎ বাংলাদেশের কোনো লোক আমেরিকা যে বিনিয়োগ করতে পারবে, আমেরিকার কোনো লোক বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারবে, এই ধরনের ব্যবস্থা পরিচালিত হবে। শ্রেণী শোষণ, যেটা আগেই বললাম পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী নামে দুইটা শ্রেণীর সৃষ্টি হয়। এই এক শ্রেণী পুঁজিপতি শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করতে থাকে, যেটা শ্রেণী শোষণ নামে পরিচিত। আমরা এতক্ষণ পড়লাম পুঁজিপতি শ্রেণীর, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে পুঁজিবাদী ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় যা পড়লাম এটা একটু মনে করার চেষ্টা করব। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়? আমরা প্রথমেই পড়েছি অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়। অর্থাৎ যে সকল আইন কানুন বা রীতিনীতি একটা দেশের উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ এই চারটা কার্যক্রম পরিচালনা করে তাকে বলে অর্থনৈতিক ব্যবস্থা। আশা করি তোমরা এটা লিখেও নিতে পারো। যে সকল আইন কানুন, রীতিনীতি উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ কার্যক্রমকে পরিচালিত করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। নাম্বার 2, ধনতন্ত্রের সূত্রপাত হয় কিভাবে? ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতন্ত্রের সূত্রপাত হয় 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতন্ত্রের সূত্রপাত হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারণ হয় সেটাই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয় তাই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। শ্রেণী শোষণ বলতে কি বোঝায়? পুঁজিপতি শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণীর উপর যে শোষণ চালানো হয় সেটাই শ্রেণী শোষণ নামে পরিচিত ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়। তোমরা এই ক্লাসের বাড়ির কাজ হিসেবে যেটা করবা সেটা আমি এখন দিচ্ছি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে পুঁজিপতি শ্রেণীর সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। আমি যদি একটু তোমাদেরকে আউটলাইন দেওয়ার চেষ্টা করি, হিন্ট দেওয়ার চেষ্টা করি, সেটা এরকম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে। যেহেতু ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এই কারণে যার সম্পদ বেশি সে বেশি পরিমাণে আয় করে এবং সে পুঁজিপতি থেকে অধিক সম্পদশালী হতে থাকে। আর শ্রমিক শ্রেণীর হাতে যেহেতু কোনো উৎপাদনের উপকরণ থাকে না এবং তার শুধুমাত্র শ্রমই থাকে এবং সে শ্রমটা পুঁজিপতি শ্রেণীর কারখানায় বা অন্য কোনো উৎপাদন ক্ষেত্রে ব্যয় করে এবং পুঁজিপতি শ্রেণী ওই শ্রমিক শ্রেণী যা পাওয়ার কথা তার চেয়ে কম দেওয়া হয়। এই কারণে শ্রমিক শ্রেণী আরো শোষিত হতে থাকে আর যে সম্পদ আছে সে সম্পদশালী সে আরো অধিক সম্পদশালী হতে থাকে। এই এই পার্সপেক্টিভে তোমরা এটার উত্তর লিখবা। অর্থাৎ আমরা বলবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, এই কারণে যার সম্পদ আছে সে আরো সম্পদশালী হয় এবং যার সম্পদ নাই শ্রমিক শ্রেণী তার যেহেতু অন্য কোনো অতিরিক্ত আয়ের সুযোগ নেই এই কারণে সে আরো দরিদ্র হতে থাকে। এই কারণে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী নামে দুটো শ্রেণীর সৃষ্টি হয়। তাহলে আশা করি এই উত্তরটা তোমরা খাতায় লিখবা। এই সংক্রান্ত যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা মেসেঞ্জার গ্রুপ অথবা ফোন করে যে কোনোভাবে সমাধান করে নিবা, যে কোনো সময় আমাকে পাওয়া যাবে। আশা করি সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ।
এবং সহযোগিতার জন্য আন্তরিকতা সহ ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা এই ভিডিও ক্লাস দেখবা এবং এ সংক্রান্ত যে জুম ক্লাস হয় সেগুলোও দেখবা, এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি করবা। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।